ইয়েমেনের হুতিদের আতঙ্ক এখনও কেন বহাল? ইসরায়েল আর মিশরের অর্থনীতির কিভাবে 12টা বাজল? সৌদি আরব হঠাৎ কেন ইসরায়েলের ভয়ের কারণ হয়ে উঠল? আর ইসরায়েলের এক প্রাক্তন গোয়েন্দা প্রধান কেন সৌদি আরবকে নিয়ে ভয়ে ভয়ে কথা বলছেন? কেন খোদ ইসরায়েলি সেনাপ্রধান নেতানিয়াহুর সরকারকে কাপুরুষ আর পলাতক সরকার বললেন? আর ইমরান খান কোথায়? ওনার খুনের খবরে জেল কর্তৃপক্ষ বা কি বলল? এই সব কিছু আমি আপনাদের বলবো আজকের এই ছোট্ট প্রতিবেদনটিতে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব খবরে ঠাসা। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি অনুপ বিশ্বাস। আসুন এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শুরু করা যাক। দর্শক, সবার আগে খবর ইয়েমেনের হুতিদের নিয়ে। লোহিত সাগরে বা রেড সিতে হুতিদের ভয় এখনও কাটেনি। সমুদ্রে হুতিদের হামলা কিছুটা কমেছে ঠিকই, গাজায় যুদ্ধবিরতির পর পরিস্থিতি একটু শান্তও হয়েছে, কিন্তু রেড সি দিয়ে যাওয়ার সাহস বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলোর আজও নেই। মারেস্কো এবং হ্যাপাং লয়েডের মতো বিশাল সব শিপিং কোম্পানি সাব জানিয়ে দিয়েছে রেড সিতে ফিরে আসার তাদের কোনো পরিকল্পনা নেই, এমনকি কবে ফিরবে তার কোনো সময়সীমাও নেই। অর্থাৎ বিশ্বের সবথেকে বড় দুটি জাহাজ কোম্পানি এখনও তাদের জাহাজ ওই পথে নিয়ে যেতে ভয় পাচ্ছে, যার সরাসরি ক্ষতি ইসরায়েলি বন্দর থেকে শুরু করে মিশরের সুয়েজ ক্যানাল পর্যন্ত সবাইকে সইতে হচ্ছে। ক্ষতিটা এতটাই বড় যে হাজার হাজার নয়, বরং লাখ লাখ মানুষের রুজি রুটিতে টান পড়েছে। শিপিং কোম্পানি মাইরেস্ক বলেছে তাদের জ্যামিনি নেটওয়ার্ক সুইস রুট তখনই ব্যবহার করবে যখন রেড সির নিরাপত্তা সত্যি সত্যিই ঠিক হবে, কিন্তু আপাতত তার কোনো সম্ভাবনা নেই, কারণ জাহাজ এবং কার্গোর নিরাপত্তাই তাদের কাছে সবার আগে। তাহলে দর্শক, এর সোজা এবং পরিষ্কার মানে হলো হুতিদের ভয়ের আগুন এখনও রেড সির বাতাসে ঝুলে আছে। হামলা থামুক বা না থামুক, আতঙ্কটা এখনও আছে, আর ইসরায়েলকে এই আতঙ্কের কারণে আজও বিশাল বড় অর্থনৈতিক লোকসান গুনতে হচ্ছে। এদিকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যুর খবর সোশ্যাল মিডিয়ায় বন্যার মতো ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি এমন যে আডিয়ালা জেল কর্তৃপক্ষকে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানাতে হয়েছে আসলে কি ঘটেছে। দেখুন, ব্যাপারটা আরও গরম হয়ে ওঠে তখন যখন ইমরান খানের 3 বোন অভিযোগ করেন যে জেলের বাইরে তাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা হয়েছে, ধাক্কা এবং মারধর করা হয়েছে, শুধুমাত্র এই কারণে যে তারা তাদের ভাইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন। তাদের দাবি 3 সপ্তাহ ধরে তাদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। 22 দিন আগে ইমরান খানের সঙ্গে শেষ কেউ দেখা করতে পেরেছিলেন, এবং এর মধ্যেই জেলের ভেতরে তার খুন হওয়ার খবর চলে আসে। জেলা প্রশাসন প্রতিবারই দেখা করতে আসা লোকজনকে ফিরিয়ে দেয়। এর মধ্যে ইমরান খান 2 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় টপ ট্রেন্ডে আছেন। আফগানিস্তান টাইমসের একটি সূত্র দাবি করেছে যে ইমরান খানকে আডিয়ালা জেলের ভিতরে মেরে ফেলা হয়েছে এবং তার দেহ জেলের বাইরে সরিয়ে দেওয়া হয়েছে। তার অসুস্থতার কিছু পুরনো ছবি বা এআই দিয়ে তৈরি নকল ছবি দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। যদিও রিপোর্টটি যাচাই করা হয়নি, কিন্তু এই গুজবে পাকিস্তানের রাজনীতি কেঁপে উঠেছে। দর্শক, আমি আপনাদের জানিয়ে দিতে চাই যে ইমরান খানের মৃত্যুর রহস্য ফাঁস হয়ে গেছে। তার মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যে। হ্যাঁ, এগুলো শুধুই গুজব ছিল। পাকিস্তানের আডিয়ালা জেল প্রশাসন পরিষ্কার করে দিয়েছে যে ইমরান খান বেঁচে আছেন, তিনি জেলেই আছেন, তাকে কোথাও সরানো হয়নি এবং তিনি পুরোপুরি সুস্থ আছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবের পর গতকাল 27শে নভেম্বর জেল আধিকারিকরা জিও নিউজকে জানিয়েছেন যে এসব ভিত্তিহীন কথা এবং পিটিআই প্রতিষ্ঠাতাকে সম্পূর্ণ চিকিৎসাগত যত্ন দেওয়া হচ্ছে। দর্শক, ইমরান খান 2023 সালের আগস্ট মাস থেকে কাস্টাডিতে আছেন এবং সরকার পড়ে যাওয়ার পর থেকে দুর্নীতি ও সন্ত্রাসের লিঙ্কের অনেক মামলা তিনি ফেস করছেন। দেখুন, আমরা মন গড়া খবর বানাই না, তাই আমরা ভাবলাম আজ বিষয়টা পরিষ্কার করে দিই। জেল প্রশাসন নিশ্চিত করেছে ইমরান খান বেঁচে আছেন। মৃত্যুর খবর, খুনের খবর সব মিথ্যে। এদিকে সৌদি আরবের বাড়তে থাকা এয়ার পাওয়ার বা বিমান শক্তি দেখে ইসরায়েলের তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আর এই কথা আমি বলছি না,
খোদ ইসরায়েলি মিলিটারি ইন্টেলিজেন্সের এক বড় অফিসার এই কথা বলছেন। এই ব্যক্তি আইডিএফ এর গুপ্তচর বিভাগের প্রাক্তন প্রধান ছিলেন, যার নাম তামির হেইমান। তিনি তেল আবিবে একটি কনফারেন্সে সোজাসুজি বলেছেন, ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত ছাড়াই সৌদি আরবকে F-35 ফাইটার জেট দেওয়াটা ভবিষ্যতে আমেরিকা ও ইসরায়েলের সম্পর্কের জন্য একটা বড় বিপদ বা গ্রেট ডেঞ্জার হয়ে দাঁড়াবে। এই বয়ানের মানেটা বুঝুন দর্শক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্স MBS এর হাতে এই যে F-35 জেট তুলে দিচ্ছেন, আর এতে ইসরায়েলের কাছে বার্তা যাচ্ছে যে আমেরিকার অগ্রাধিকার বা গুরুত্ব বদলে যাচ্ছে। দেখুন, আমেরিকা তার সাথেই থাকে যে টাকা দেয়, যে টাকা আর অস্ত্র নেয় তার সাথে নয়। আইডিএফ এর প্রাক্তন গোয়েন্দা প্রধান হেইম্যান বলেছেন, ইসরায়েল ও আমেরিকার বিশেষ সামরিক সম্পর্ক এখন বিপদের মুখে। তিনি এটাও বলেছেন, আজ ট্রাম্প আছেন যিনি আমাদের বড় ভক্ত, তাই সমর্থন বেশি, কিন্তু কাল যদি ইসরায়েল বিরোধী বা ইসরায়েলকে কম ভালোবাসেন এমন কেউ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে আসেন, তখন ইসরায়েলের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন তারা সৌদি আরবকে না জানি আরও কি দিয়ে দেবে। এই পুরো এলাকায় আমাদের বিমান আধিপত্য বা এয়ার ভোকাল শেষ হয়ে যাবে যদি F-35 আমাদের ছাড়া অন্য কোনো দেশকে, বিশেষ করে সৌদি আরবকে দেয়া হয়। তিনি মেনে নিয়েছেন যে হোয়াইট হাউসে ট্রাম্প ও MBS এর মিটিং খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে। আগে ওয়াশিংটনে যাওয়ার রাস্তা জেরুজালেম হয়ে যেত, এখন আমেরিকা, সৌদি আর ইসরায়েল দুটোকেই এক পাল্লায় মাপছে। অর্থাৎ ইসরায়েলের প্রযুক্তিগত সুবিধার দেওয়ালে ফাটল ধরছে। ইরান নিয়েও হেইম্যান বলেছেন, ইরান যদি আবার নিউক্লিয়ার প্রোগ্রাম দাঁড় করায় তবে ইসরায়েলের কাছে হামলা করা ছাড়া কোনো উপায় থাকবে না। মানে মোদ্দা কথা, সৌদি আরবের এয়ার পাওয়ার আর আমেরিকার তাদের প্রতি ঝোঁকা দেখে ইসরায়েলের ঘুম উড়ে গেছে। ইসরায়েলের নিজের বড় সেনা অফিসারের বয়ানেই এই ভয় স্পষ্ট। ইসরায়েলের খবরের কাগজগুলোও এই খবর লিখছে। ইসরায়েলের জন্য ইরান নামক মাথা ব্যথা আগে থেকেই ছিল, এখন সৌদি আরব নামের নতুন মাথা ব্যথা তারা নিজেরাই ডেকে এনেছে। যদিও সৌদি আরব তো হোমিওপ্যাথি গুলির মতো মিষ্টি মিষ্টি, না আছে কোনো লাভ না আছে কোনো ক্ষতি। তাহলে কেন ভয় পাচ্ছ ভাই? নিয়েও যদি নেয়, চালাবে কোথায়? এদিকে আইডিএফ প্রধান নিজের শাসকদের উপরেই কথার আক্রমণ চালিয়েছেন এবং বেশ বড় বড় কথা শুনিয়েছেন। তিনি বলেছেন, আমাদের কাপুরুষ এবং পলাতক সরকার চাই না, বরং সাহসী নেতৃত্ব চাই। নেতানিয়াহুর ওপর সোজাসুজি অভিযোগ যে তুমি কাপুরুষ। আর এই বয়ানের পর আইডিএফ এবং নেতানিয়াহু সরকারের মধ্যে ফাটল আবার সবার সামনে চলে এসেছে। ইসরায়েলি সেনার চিফ অফ স্টাফ গতকাল রাতে এমন এক তীর ছুঁড়েছেন যা সোজা গিয়ে ইসরায়েলি ক্ষমতার বুকে বিঁধেছে। একটি অনুষ্ঠানে কথা বলতে গিয়ে তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলের সাহসী এবং পরিবর্তনকারী নেতৃত্ব দরকার, এমন নেতৃত্ব যারা দায়িত্ব থেকে পালায় না। দেখুন, এই কথাটি পরিষ্কারভাবে সেই ঝগড়ার দিকে ইশারা ছিল যা তার এবং ইসরায়েলের ডিফেন্স মিনিস্টার ইসরায়েল কার্টসের মধ্যে চলছে। মানে একদম জগা খিচুড়ি অবস্থা। বিষয় হলো 7ই অক্টোবরের সামরিক ব্যর্থতার তদন্ত এবং আইডিএফের ভিতরের বড় নিয়োগ, এই দুটো বিষয় নিয়েই ঝামেলা। কার্টস তদন্ত আটকে দিয়েছেন এবং সেনার ভিতরে বড় নিয়োগ বন্ধ করে দিয়েছেন। সেনাপ্রধান এই বয়ানটি বেন গুরিয়ন মৃত্যুবার্ষিকীতে দিয়েছেন এবং পুরো পরিবেশ এমন ছিল যেন তিনি বলছেন, ওপরে বসে থাকা লোকেরা নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত আর দেশের সত্যিটা থেকে পালাচ্ছে। দর্শক, আইডিএফ এবং সরকারের মধ্যে বড় মত পার্থক্য রয়েছে। নেতানিয়াহুর ওপর এমন রিপোর্টও এসেছে যে তিনি ভাবছেন, কাকে আমরা আইডিএফ চিফ বানালাম? এ তো আমাদের কথাই চলছে না। আমরা ভেবেছিলাম গ্যালান্টকে সরিয়ে একে বসালে আমাদের ইশারায় পুতুলের মতো নাচবে, কিন্তু এও বলছে সরকারকেও নিজেদের ব্যর্থতা মানতে হবে। দেখুন, 7ই অক্টোবর 2023-এ শুধু আইডিএফ ব্যর্থ হয়নি, সরকারকেও নিজেদের ভুলের দায় নিতে হবে, কিন্তু সরকার তা মানছে না। তাই একে অপরের উপর দোষারোপ চলছে। আর এর মধ্যেই সরকারকে কাপুরুষ বলাটা নিজেদের মধ্যে একটা বিশাল বড় অভিযোগ।
যারা নিজেকে দুনিয়ার সামনে খুব সাহসী বলে দাবি করেন, আর আমাদের এখানকার কিছু অন্ধভক্ত যাদের সাহসী মনে করেন, তারা আইডিএফ প্রধানের এই বয়ানটা ভালো করে শুনে নিন। ইসরায়েল সরকারের আসল রূপটা কি। অনেক অনেক ধন্যবাদ এই খবরগুলো দেখার জন্য।